শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাজারের সবশেষ হালচাল। চলে যাচ্ছি মূল আয়োজনে। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নকশা বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো বিষয়ে প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা 2018 সালে বাংলাদেশে প্রথম অপেক্স মডেল করেছি ইন্ডাস্ট্রির সাথে, দেবনিয়ার গ্রুপের সাথে। সো এই গত 7 বছর যাবত কিন্তু এই অপেক্স মডেলটা অপারেশনাল আছে এবং আমি অন্যদেরকে উৎসাহিত করার জন্য বলতে চাই, এই 7 বছরের হিস্ট্রিতে আমরা কিন্তু প্রাইভেট এন্টিটি থেকে রেগুলারলি কিন্তু বিদ্যুৎ বিল পাচ্ছি। প্রতি মাসেই তারা অ্যাজ এ তাদের লাইক সেকেন্ড সোর্স অফ এনার্জি হিসাবে তারা আমাদেরকে বিদ্যুৎ বিল পে করছে। এটাকে আমরা একটা পজিটিভ কেস হিসাবে দেখে আমরা গত 5 বছরে আরো 14টা প্রজেক্ট আমরা অপেক্স প্রজেক্টে করেছি ইন্ডাস্ট্রির সাথে। এখন আমাদের 15 মেগাওয়াট অপেক্স প্রজেক্ট অপারেশনাল। তো অপেক্স প্রজেক্ট করার যে আমরা এই যে সরকারি যে উদ্যোগটা, এটাকে আমি বলবো যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এটা অবশ্যই সাকসেসফুল হবে যদি আমরা সব লেভেল থেকে সবাই তাদের কনসার্নগুলো আগে চিন্তা করে তারপরে ফিল্ডে কাজ করার জন্য অগ্রসর হই। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আমি অলরেডি বলেছি যে আমরা সবসময় এই এনার্জি সেক্টরটাকে কিভাবে ভায়াবল করা যায় এটা নিয়ে কাজ করি। তো প্রাইমারিলি এই যে আজকে যে উদ্যোগ, যে টেস্ট কেস করা দরকার বলা হচ্ছে, আমি আজকে আরেকটা সুখবরই জানাতে চাই, যেটা আমরা কিন্তু অলরেডি 3 মাস আগেই আমাদের যে গ্রাম, মানে আমরা তো এটা একটা পার্ট অফ সিএসআর বলা যায়, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা জেলায় হাজিপুর গ্রামে। সো ওখানকার যে হাই স্কুল আছে যেখানে আমরা পড়াশোনা করেছি, এই হাই স্কুলে কিন্তু আমরা অলরেডি একটা 25 কিলোওয়াটের রুফটপ সোলার লাইক অপেক্স হিসাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি। এটা ঠিক অপেক্স বলবো না এই কারণে যে এটা আমরা আসলে সিএসআর উদ্যোগ হিসাবে, আমরা যাতে স্কুলের টোটাল এনার্জিটা রিনিউয়েবল হতে পারে সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের এটা করা। এবং এই 25 কিলোওয়াট করার পরে আমরা যেটা দেখেছি, আমরা মোস্টলি প্রায় অ্যারাউন্ড 60% রুফ ইউজ করেছি। এখানে আরো এক্সপানশন করার সুযোগ ছিল, এটা একটা গভর্নমেন্ট বিল্ডিংয়েও। তার মানে একটা স্কুলের হাই স্কুল বিল্ডিংয়ে 40 কিলোওয়াট পর্যন্ত আপ টু করা যাবে যদি কোনো শেডিং ইফেক্ট না থাকে। তো এখানে 25 কিলোওয়াট করার পর আমাদের যে অবজারভেশন এই 3 মাস থেকে, যে ওই স্কুলের যে এনার্জি কনজাম্পশন সেটা কিন্তু নট 25 কিলোওয়াট, মানে 10 কিলোওয়াট হলেই কিন্তু সে তার টোটাল এনার্জি কনজাম্পশনটা হয়ে যায়। তার মানে তার কি, আমার এনার্জিটা উদ্বৃত্ত থাকছে। সো আমরা এখন স্টেপ নিচ্ছি যে উদ্বৃত্ত এনার্জিটা আশেপাশে যে ইনস্টিটিউশন আছে লাইক। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগের একটি সেমিনারে, যেখানে কথা হচ্ছিল রুফটপ নিয়ে। আমরা চলে যাচ্ছি পরের নিউজে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনীতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বিগত সরকারের সময়ে কোনো ব্যাংকের 80% অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা। আইএমএফ বলছে ব্যাংক খাতের পুনর্গঠনে $35 বিলিয়ন লাগবে। দেশের অর্থনীতি, দুর্নীতি আর অনিয়মের নানা চিত্র এবং সমাধানের পথরেখা তুলে ধরে বই লিখেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। শনিবার রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামের বইটির মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে যোগ দেন অর্থ উপদেষ্টা, বিএনপি মহাসচিব সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বইটির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন বিগত সরকারের সময়কার নানা অনিয়মের চিত্র। প্রবৃদ্ধি 5, 6, 7% হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি। আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে আটকে আছি, সেটা থেকে বের হতে পারছি না। যে ব্যবস্থার কথাই আমরা বলি না কেন, আসলে এখানে এক ব্যক্তির শাসন চলে। তো কাজেই এখানে যদি আমাকে জনগণের রাষ্ট্রের জায়গায় যেতে হয়, কাউন্টার ভেইলিং ব্যবস্থাটা এখানে তৈরি করতে হবে। দেশের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। বলেন, বর্তমানে দুর্নীতি ও ঘুষ বেড়েছে আরো বহুগুণ। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। পরিবর্তন এবং পরিবর্তন নিশ্চিত করার যে দায়িত্ববোধ, এটাই আজকে সার্বজনীন হওয়া দরকার। এই পরিবর্তন নিশ্চিত করার দায়িত্ববোধকে সার্বজনীন করা, এটা আমি মনে করি আজকের হচ্ছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, গেল সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা পৃথিবীতে বিরল। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনীতির ভাগ্য বদল সম্ভব নয়। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না, সেটা আমি প্রায়ই বলি। আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি, একটা পদচিহ্ন পেছে দেখে যাবো যে এটা ফলো করতে পারে, কিন্তু লং টার্ম মিড টার্ম সংস্কার বিশেষ অর্থনীতিটা করা যাবে না। অর্থ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এদের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই, তাই সুশাসন কঠিন বলেও মন্তব্য করেন তিনি। গভর্নমেন্ট যে সমস্ত ক্রিটিসিজম অ্যাপ্লাই করে রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে আর্থিক খাতের বিশেষ করে ব্যাংক খাতের নানা অনিয়ম নিয়ে কথা বলছিলেন এই রিপোর্টের, সেই বিষয়গুলো আমরা শুনছিলাম। একই সাথে অর্থ উপদেষ্টা বলছিলেন যে আসলে রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া আর্থিক উন্নয়ন বা অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। একই সাথে হোসেন জিল্লুর এবং অন্যান্য অতিথিরা যে কথাগুলো বলছিলেন যে আসলে রাষ্ট্রের একটি বড় ধরনের সংস্কার দরকার, যার মাধ্যমে অর্থনীতিকে আগামী দিনের গতির জায়গায় নিয়ে আসতে হবে। দর্শক, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই, আর্থিক খাতে দুর্নীতি এবং সংস্কার। এ বিষয় নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক আবু ইউসুফ, অর্থনীতিবিদ। তার সাথে আমরা এ বিষয়ে আলোচনা করতে চাই। জনাব আবু ইউসুফ, আপনার কাছ থেকে আসলে এই অর্থ উপদেষ্টা যে কথাটি বলছিলেন যে রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া আসলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে যখন আমরা অর্থনীতির কথা বলি, রাজনীতির কথা বলি, আসলে এগুলো কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড, একটাকে আমরা আইসোলেটেড করতে পারবো না। যখন কোনো একজন ব্যবসায়ী সে ব্যবসা করে, তখন সবচেয়ে বেশি সে চায় হচ্ছে ব্যবসায়ের যে পরিবেশটা, এনাবলিং এনভায়রনমেন্টটা আছে কিনা। সে যে ইনভেস্টমেন্ট করতেছে, তার ইনভেস্টমেন্ট সেটি অভ্যন্তরীণ ক্ষেত্রে হোক অথবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হোক, এই যে বিনিয়োগের যে পরিবেশ, সেটি নিশ্চিত করতে গেলে একটা পলিটিক্যাল স্টেবিলিটি তার পূর্ব শর্ত। রাজনৈতিক যদি অস্থিরতা থাকে, তাহলে কিন্তু যিনি বিনিয়োগ করবেন তিনি কিন্তু বিনিয়োগটা করবেন কি করবেন না, বা কতটুকু বিনিয়োগ করবেন, তখন সেটা কিন্তু এক ধরনের তার মধ্যে একটা কনফিউশন থাকে। তো আমি মনে করি যে যে কথাটি বলেছে যে রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই করা দরকার, একটা পলিটিক্যাল স্টেবিলিটি অবশ্যই আসা দরকার। যখন যিনি বিনিয়োগ করেন, তখন উনি কিন্তু তার একটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, একটা লং টার্ম কিন্তু প্ল্যান থাকে। তখনই সেই প্ল্যানটা করা যায়, তখনই যখন দেখে যে এক ধরনের স্টেবিলিটি আছে, বিশেষ করে রাজনৈতিক যে স্টেবিলিটি। এর পাশাপাশি আমরা যে বলি যে গভর্নেন্সের যে বিষয়টা, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যদি ঘুষ দিতে হয় অথবা কোনো ধরনের ইলিগেল আপনার সেটাকে অনেকে স্পিড মানিও বলে, তো সেইগুলো যত দিবে ব্যবসায়ীর কিন্তু কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেশি হবে। এক নাম্বার হচ্ছে এটা কোনোভাবেই নৈতিকভাবে সমর্থনযোগ্য না। দুই নাম্বার হচ্ছে এই ধরনের কিছু যদি থাকে তাহলে এটি দুর্নীতিকে উৎসাহ দেয়, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য না। পাশাপাশি কস্ট অফ বিজনেসও কিন্তু বেড়ে যায় এবং তার রেসপন্সিবিলিটি, তার যে ইনসিডেন্সটা, সেটা কিন্তু আসলে জনগণের উপরে বর্তায়। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ফিনান্সিয়াল সেক্টরে যেটি এসছে যে আমাদের অনেকগুলো ব্যাংকের অবস্থা আমরা দেখছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ওনারা কিন্তু প্রথমেই আর্থিক খাতকে একটা শৃঙ্খলা আনার একটা গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি সেখানে নিয়েছে। এর একটা অংশ হিসাবে যেগুলো রুগ্ন ব্যাংক বা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে এনপিএল হচ্ছে অনেক কিছুগুলো, এখানে গভর্নেন্স সমস্যা সরকার চিহ্নিত করেছে, অনেকগুলো ব্যাংকের কিন্তু পরিচালনা পর্ষদ ঢেলে কিন্তু সাজানো হয়েছে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট বা ইন্টারিম একটা ব্যবস্থা কিন্তু সেখানে করা হচ্ছে। একটা জিনিস অন্তত আমরা দেখেছি, এখন কিন্তু যখন এই পরিচালনা পর্ষদগুলো এই যে লোন দেওয়ার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে দিচ্ছে, যাতে এটি ভবিষ্যতে রুগ্ন না হয় অথবা ভুল জায়গায়
যাতে সেই বিনিয়োগটা না হয়, সেটি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে দেখা হচ্ছে। পাশাপাশি একটা বার্তা কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে অন্তত বার্তাটা এসছে যে এখান থেকে অর্থ লুট করে যেই যাক না কেন, যত বড় শক্তিশালী হোক, আশা করছি যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও এক ধরনের শিক্ষা এর কাছ থেকে নেবেন, যাতে এই যে যারা দুর্বৃত্তায়ন, যারা এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট, তারা যাতে কোনোভাবেই পার না পেতে পারেন। নতুন করে এই গোষ্ঠী যাতে সৃষ্টি না হয়, নতুন করে যাতে এই ব্যাংকগুলো মানে ভবিষ্যতে যাতে এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে ভবিষ্যতে সেটি অর্থনীতির উপর একটা অভিশাপের মতো করে আসতে পারে। জনাব কিন্তু আবু ইউসুফ, আগে আপনি যেই আপনি আপনি গুলো প্রতিবেদনে দেয়া- দেখছিলেন যে অর্থ উপদেষ্টা বলছিলেন যে কোনো কোনো ব্যাংক বিগত সরকারের সময়ে কোনো কোনো ব্যাংক 80% টাকা নিয়ে গেছে, এবং আইএমএফ বলছে যে এই ব্যাংকগুলোর পুনর্গঠনে প্রায় 35 বিলিয়ন টাকা প্রয়োজন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই এটি খুবই একটি আশঙ্কার একটি বিষয়। এবং আমরা জানি যে, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা অর্থনীতি বিষয়ক যে শ্বেতপত্র প্রণয়ন করেছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু এসছে। তো এটি তো আসলে কোনোভাবেই সমর্থন করা যায় না। এখন এই টাকাগুলো কার? আসলে ব্যাংকের যে টাকাগুলো, আর্থিক প্রতিষ্ঠানের টাকাগুলো কিন্তু ডিপোজিটরদের মানি। এখন ডিপোজিটরদের বারবার আশ্বস্ত করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, যে যারা ডিপোজিটর তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা দেখেছেন মাঝখানে কিন্তু কিছু একটা অনেক অস্থিরতা ছিল ব্যাংকগুলোতে, অনেক ডিপোজিটর তারা টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছে, অনেকে নতুন করে আর বিনিয়োগ করতে চাচ্ছিলেন না। তো সেই জায়গা থেকে একটা স্বস্তির জায়গায় কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সেদিকে কিন্তু যাচ্ছি। এখন এই যে ব্যাংকগুলো, সেখানে আমরা বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংক থেকেও অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে কাঠামোগত কি ধরনের সংস্কার করা যায়, বা একই ধরনের কিছু ব্যাংকগুলোকে কোনো আলাদাভাবে চিন্তা করা যায় কিনা, একত্রীভূত করা যায় কিনা, অনেক কিছু চিন্তা ভাবনা কিন্তু আসলে করছে। একটি কথা অবশ্যই আমরা যেটা দেখলাম যে এই যে ব্যাংকিং খাতের আর্থিক যে মানে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিনটা, সেই ডিসিপ্লিনটা আনার ক্ষেত্রে অনেক ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখেছি। এখন সেটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা। এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকের কে একটা ইন্ডিপেন্ডেন্ট করার ব্যাপারে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যাতে গড়ে উঠতে পারে। সরকারের যে এখন তো সরকার কাজ করছে, সেখান থেকে বের করে এনে এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সরকারি এবং বেসরকারি, এখন আমরা যখন দেখছি সরকারি ব্যাংকগুলো সুপারভাইজ করে ব্যাংকিং ডিভিশন, সেখানেও কিন্তু এক ধরনের দ্বৈততা আমরা দেখছি। তো সেইটা থেকে নিয়ে এসে আন্ডার যদি সমস্ত ব্যাংকগুলো সরকারি এবং রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সমস্ত ব্যাংকগুলো যদি নিয়ে আসা যায় এবং কেন্দ্রীয় ব্যাংককে যদি স্ট্যান্ডেনিং করা যায়, তাকে যদি কনস্টিটিউশনাল অর্গানাইজেশন করলেই হবে না। কারণ আমরা তো দেখেছি এর আগে যে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে অনেকগুলো তো কনস্টিটিউশন অর্গানাইজেশন আছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে তারা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেনি বা করেনি। তাহলে সেই জায়গাও যাতে আবার সেটার পুনরাবৃত্তি যাতে না হয়, সেখানে কি ধরনের লু ফলস আছে সেগুলো যদি আমরা মানে যখন এই যে কেন্দ্রীয় ব্যাংকের কথা বলা হচ্ছে, সুশাসন নিশ্চিত করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এইগুলোর জন্য, অর্থাৎ একটা ইনস্টিটিউশনস যাতে সে তার মতো করে কাজ করতে পারে, সবার আগে যাতে জনগণের যে স্বার্থ, ডিপোজিটরদের স্বার্থ, সেই স্বার্থটা যাতে রক্ষা করতে পারে, সেখানে যাতে দুর্নীতি বন্ধ করা যেতে পারে, করাপশন কেউ যাতে করার সুযোগ না পেতে পারে, পরিচালনা পর্ষদ সেটাকেও কিন্তু আসলে যাতে যারা থাকবেন তারা যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন, তারা যাতে অত্যন্ত সতর্কতার সাথে জনগণের স্বার্থকে মাথায় রেখে, কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ মাথায় না রেখে জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে যাতে এই যে ব্যাংকের পরিচালনা পর্ষদের যে সিদ্ধান্তটা প্লাস হচ্ছে ব্যাংকের মধ্যে যে সুশাসনটা, সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা তারাও কিন্তু এক ধরনের স্বস্তি পাবে যে এই জায়গাটা আর্থিক খাতে যদি শৃঙ্খলা নিয়ে আসতে হয়। তো ডেফিনেটলি
যেহেতু অনেক টাকার কথা বলা হচ্ছে, সেগুলো হয়তো লুটপাট হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে। আমরাও দেখেছি যে কিছু টাকা কিভাবে ফেরত আনা যায়, কিভাবে এটাকে কাভার করা যায়। তো সেক্ষেত্রে আমরা IMF কাজ করছে। আসলে IMF তো তারা তাদের মতো করে বলবে, আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, যেটাকে আমরা গভর্নেন্সের কথা বলছি, যাতে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তারা তাদের নিজের মানে ইন্টারেস্টে নতুন কোনো ব্যাংক না দিতে পারে। যখন মানে দরকার হবে, যে জনস্বার্থে যখন দরকার হবে, সেটি যাতে তখন নতুন ব্যাংক হোক, তার শাখা হোক, বা সেই জায়গাটা যাতে কার্যকর যাতে পদক্ষেপ নিতে পারে। কোনো পলিটিক্যাল কনসিডারেশন, ব্যক্তিগোষ্ঠীর কনসিডারেশন। জনাব আবু ইউসুফ, আপনি বলছিলেন যে আসলে এখানে অনেক অনিয়ম হয়েছে এবং এই জায়গাগুলোতে কাজ করা দরকার। এই যে বিগত সরকারের সময়ে ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো আসলে কেন থামানো যায়নি? এর পেছনের কারণটি আসলে কি ছিল? সেটি তো আমি যেটা বলেছি, শ্বেতপত্র প্রণয়ন, যেটি রিপোর্ট তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আসলে রাজনীতি যখন অর্থনীতির চেয়ে বেশি গুরুত্ব পায়, কারণ রাজনীতি অর্থনীতি কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছি, সেটি হচ্ছে একটি আরেকটির কমপ্লিমেন্টারি। অর্থাৎ এখানে যদি রাজনৈতিক স্বার্থগোষ্ঠীর প্রাধান্য অনেক সময় বেশি থাকে, যখন আমরা দেখছি অনেক কর্তৃত্ব যখন থাকে, অনেক বেশি পরিমাণে ইন্টারভেনশন যদি থাকে, কারণ মার্কেট ইকোনমির মধ্যে আমরা জানি সেখানে সরকারের কিন্তু আসলে ইন্টারভেনশন থাকে না। সরকার একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে, সরকার কিছু রুলস ঠিক করে দেয়, সরকার দেখে সেই প্রতিষ্ঠানটি কমপ্লায়েন্ট কিনা সেই জায়গা থেকে। কিন্তু সরকার যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এই সরাসরি হস্তক্ষেপ করার ফলেই আমরা দেখছি যে, বা কোনো একটা বিশেষ গোষ্ঠীকে যখন কোনো একটা সুবিধা দিতে গিয়ে যখন নতুন নতুন ব্যাংক গড়ে উঠেছে, অথবা ব্যাংকের যে আর্থিক যে ক্ষতিটা হয়েছে, তো সেটি অবশ্যই আমি মনে করি যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে না হয়, এবং অতীত থেকে যে শিক্ষা নিয়েছে সেটা নিয়ে যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। অবশ্যই অতীতে যে টাকাগুলো লুটপাট হয়েছে, সেটা নিশ্চয়ই রাষ্ট্রীয় কাঠামো আছে, আপনার আইনগত দিক আছে, সবকিছু দিয়ে যদি সেখান থেকে সেটাকে রিকভার করা যায়, সেটা তো চেষ্টা থাকবে। পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে আমরা যেটাকে সংস্কার বলছি, সেই সংস্কারটা শুধু যাতে কাগজে কলমের মধ্যে না হয়, সেই সংস্কারটা যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তার যাতে প্রপার এনফোর্সমেন্ট হয়, বাস্তবে যাতে তার সেই ভালো দিকটা আমরা যাতে দেখতে পারি, তার সুফলটা যাতে জনগণ পেতে পারে। তো সেই জায়গাটা আমি মনে করি যে এখনো আমি জানি যে অনেক বিনিয়োগকারী আছে বিভিন্ন ব্যাংকের, মনে করেন তারা টাকা হয়তো বিনিয়োগ করছে, তার একটা ম্যাচিউরড হয়ে আছে, সে হয়তো কোনো ব্যাংক থেকে টাকাটা নিতে পারতেছে না। তারপরে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যে মাইডাস নামে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা বিনিয়োগ করে আমরা নিজেরা সাফার করেছি। টাকা এখনো পর্যন্ত আমরা দেখা যাচ্ছে কিছু টাকা আটকে আছে, দিনের পর বিনিয়োগ করে মধ্যে। তো এরকম আমার মতো বা আমাদের বন্ধু বান্ধব অনেকেই কিন্তু সাফার করছে, কিন্তু সেই জায়গাতে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, যেখানে কিন্তু বিনিয়োগ করে যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে। তো সেটা যাতে না হয়, বিনিয়োগকারীরা যাতে যারা যে বিনিয়োগ করছে তাদের অর্থের যে নিরাপত্তা, তাদের সেই টাকাটা তারা যাতে ফেরত পেতে পারে, সেই জায়গাটার কিন্তু নিশ্চয়তা, এই যে সুশাসনের নিশ্চয়তা কিন্তু আসলে যেটি আপনারা বলছেন যে রাজনৈতিক যে বন্দোবস্ত বা সরকারের যে বড় ধরনের ভূমিকা, সেই ভূমিকায় যাতে এই ধরনের টাকা লুটপাট হওয়ার ফলে আলটিমেট সাফার করে কিন্তু জনগণ, কিন্তু যারা ডিপোজিটর তারা সাফার করে, সেই সাফারিংসটা যাতে না হয় সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জনাব আবু ইউসুফ, আপনি তো জানেন যে বিগত সরকারের সময়ে আমরা ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ে নানান বিতর্কের কথা শুনেছি। সেই বিষয়টি আসলে এখন কি পর্যায়ে আছে, কেমন দেখছেন এখন? না, এখন তো আমরা দেখছি যে আসলে এক ধরনের শৃঙ্খলার মধ্যে, কিন্তু কারণ এগুলো তো সংস্কারের কথা যখন আমরা বলি, এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এই যে শুরুটা হয়েছে,
আপনি যদি আমাকে বলেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা যে ভিজিবল যে ইতিবাচক পদক্ষেপগুলো যে সমস্ত সেক্টরে আমরা দেখেছি, তার মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে কিন্তু ফিনান্সিয়াল সেক্টরকে অত্যন্ত গুরুত্ব সহকারে সেই সংস্কারের কাজগুলো, প্লাস হচ্ছে পরিচালনা পর্ষদগুলো যে ঢেলে সাজানো হয়েছে, সেখানে কিন্তু এখন অনেকটা সতর্কতা, অনেক ধরনের মানে যে সুপারভিশনটা সেটা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বা পরিচালনা পর্ষদ থেকে অনেক বেশি পরিমাণে, এখন যেহেতু কোনো রাজনৈতিক কোনো গোষ্ঠীর হাতে নেই, তো সেক্ষেত্রে একটা চেষ্টা করা হচ্ছে পরিচালনা পর্ষদ যাতে সেখানে একটা সুশাসন, সেখানে যাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, অত্যন্ত সতর্কতার সাথে সেখানে কিন্তু, যেমন আমি নিজেই একটি বেসরকারি ব্যাংকের এক পরিচালনা পর্ষদে আছে। আগে শুনতাম যে যেই মিটিং 2 ঘন্টায় মিটিং শেষ হতো, এখন দেখা যাচ্ছে যে সেই মিটিং শেষ হতে 5-6 ঘন্টা 7 ঘন্টা লাগে, কারণ প্রত্যেকটা বিনিয়োগ বা প্রত্যেকটা যখন এজেন্ডা আসে সেখানে চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা হচ্ছে যে আসলে যাতে কোনো ধরনের মানে কোনো ব্যত্যয়, নিয়মের যাতে ব্যত্যয় না হয়, অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আমি আশা করি অন্যান্য ব্যাংকগুলোতেও কিন্তু সবাই যারা পরিচালনা পর্ষদ আছেন তারা কিন্তু সেই বিষয়গুলো লক্ষ্য রাখছেন, যাতে একটা লোন যাতে সেটা কোনো ব্যাড লোন না হয়, সেটা যাতে নন পারফর্ম লোন যাতে না হয়। তো সেই সেই জায়গাটা খুব সতর্কতার সাথে কিন্তু দেখা হচ্ছে বলে আমি মনে করি। জি, জনাব আবু ইউসুফ, আমরা আপনার এই কথা ধরেই বলছিলাম, জানতে চাই যে আসলে আপনি বলছিলেন যে একটি যাতে মানে খারাপ লোন বা মানে স্বচ্ছতার বাইরে কোনো ঋণ দেওয়া না হয়, কিন্তু বিশ্ব ব্যাংকের তথ্য বলছে 2023 সালে 8টি ব্যাংকে প্রায় 370 কোটি মার্কিন ডলার ঋণ এরকম অনিয়মভাবে হয়েছে। তো এই যে অনিয়ম এবং মানে একটি বিশৃঙ্খলা, এটি থেকে আসলে পরিত্রাণের উপায় কি দেখেন, এবং সেই যে ঋণগুলো নেওয়া হয়েছে সেগুলোর কোনো সুরাহা কি হয়েছে? না, সেগুলো তো আসলে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে কিছু, এখানে আসলে কিছু আইনি প্রক্রিয়া আছে, তো সেরকম কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে। আসলে এগুলোর জন্য যেটি আমার কাছে, আমি যেটা ফিল করি সেটি হচ্ছে একটা স্পেশাল ট্রাইব্যুনাল আসলে করা দরকার, যেই স্পেশাল ট্রাইব্যুনালে সেখানে যাতে অনেক দীর্ঘসূত্রিতা থাকে। আপনারা জানেন এই সমস্ত অর্থ ঋণ আদালতের যে বিষয়গুলো, এই যেই সমস্ত জায়গায় আপনার বেশি পরিমাণে যেটা আমরা সিভিয়ার যে সমস্ত কেসগুলো আছে, সেগুলো যাতে একটা স্পেশাল যে অর্থ ঋণ আদালতেরই একটা স্পেশাল ট্রাইব্যুনাল যদি করে সেগুলা আসলে কার্যকর যে উদ্যোগটা, সেই উদ্যোগটা নেয়া, তাহলে কিন্তু ভবিষ্যতে যারা কাজ করছে তারাও কিন্তু, তাদের কাছেও কিন্তু অলরেডি একটা বার্তা কিন্তু তাদের কাছে আছে, আরো ভবিষ্যতে আরো বার্তা আসবে যে আসলে কোনো জায়গায় যারা অন্যায় করেছে, যারা এই ধরনের কাজ করেছে, তারা কোনো যত শক্তিশালী হোক, তারা যাতে আইনের, অথবা তারা যাতে কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যেতে পারে, তারা যাতে আইনের ঊর্ধ্বে না হয়, এবং সেই জায়গাটা আসলে এরকম একটা বার্তা অবশ্যই নিতে হবে। পাশাপাশি আইনের কঠিন যে প্রয়োগ, সেই প্রয়োগটা করতে হবে, অর্থাৎ সত্যিকারের যারা ব্যবসায়ী তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, সত্যিকারের যারা ভালো ব্যবসায়ী আছে তাদেরকে পলিসি সাপোর্ট দেওয়া হোক। কিন্তু যারা এই ধরনের সুবিধাভোগী, যারা আপনার করাপ্ট যে সমস্ত লোকজন আছে, যারা করাপশন করেছে, তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই তাদেরকে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে টাকা তো উদ্ধার করার চেষ্টা থাকবে, প্লাস হচ্ছে ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। তো কিছু তো উদ্যোগ আমরা দেখেছি, এটি তো আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, বাট সেন্ট্রাল ব্যাংক থেকে নানামুখী কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, বা মানে যতটুকু আমরা দেখছি বিভিন্ন রিপোর্টেও আমরা দেখছি যে এই উদ্যোগের ফলে আশা করছি ভবিষ্যতে হয়তো আমাদের এনপিএল গুলো একটা জিনিস আমরা দেখেছি যে বাংলাদেশের যে ব্যাংকিং খাত বা ব্যাংক খাত, সেখানে বিগত দিনে অর্থাৎ যে বিশ্ব ব্যাংকের যে জেড স্কোর, সেখানেও অনেকটা পিছিয়ে ছিলাম, এমনকি নেপাল ভুটানের চেয়ে আমরা পিছিয়ে ছিলাম, আফগানিস্তান পাকিস্তানের চেয়েও পিছিয়ে ছিলাম, এবং আফ্রিকার দেশ উগান্ডার চেয়েও পিছিয়ে ছিলাম। এখন আসলে কি অবস্থা দেখছেন? না, এখন তো আমি তো যেহেতু মাত্র 1 বছর হয়নি এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে,
তাহলে এই যে উদ্যোগগুলো নিয়েছে এর সুফল পেতে কিন্তু সময় লাগবে। আপনি দেখবেন হয়তো এখনো যারা আগের যে সমস্ত লোনগুলো ডিসবার্স হয়েছে, আগের যে সমস্ত মানে যেগুলো এনপিএল ছিল, তাই সেগুলোই কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাই সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে তার ইয়েটা রিফ্লেক্টরটা তার ভারটা কিন্তু এখন পর্যন্ত বহন করছে। কিন্তু ভবিষ্যতে আমরা দেখব যে এখনকার যে সমস্ত কার্যকর উদ্যোগ এখনকার যে এবং এটা ক্লোজ যে মনিটরিং, সেই মনিটরিংটা আসলে খুব ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখতে হবে, যাতে কোনো একটা লোনও আসলে নন ইকোনমিক, অনেক সময় হয় আমরা জানি যে বিজনেস সাইকেলে কোনো সময় ভালো থাকে, মানে সত্যিকারের যারা ব্যবসায়ী সেখানেও তো আপনার বিজনেস আপ এন্ড ডাউন হতে পারে, তো সেটা হলো ডিফারেন্ট। কিন্তু এই যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি আমরা যেটি আমরা দেখার এটার যে একটা প্রবণতা, সেই প্রবণতাটা অবশ্যই, কারণ আমি যেটি বলছিলাম আগে তো আমরা বুঝতেই পারতাম না আসলে সত্যিকারের এনপিএলটা আসলে কত, নন পারফর্মিং লোনের সাইজটা কত। তারপরে আমরা দেখলাম একের পর এক এই ফিগার কিন্তু যত দেখা যাচ্ছে যে সেটা একটা অ্যালার্মিং পর্যায়ে কিন্তু সেই ফিগারটা আসছে। তো এই যে তথ্যের সঠিক যে প্রকাশ, সেই প্রকাশটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি বেস লাইন ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমরা এন্ড রেজাল্টটা কিন্তু ভালো পাবো না। সেই জন্য আমাদের সঠিক তথ্য প্রকাশ সেটি কিন্তু খুবই একটা important বিষয়। সেই জিনিসগুলো নিয়ে, কারণ এগুলো অনেক কিছু একটা আরেকটার সাথে জড়িত, তো সেইগুলো নিয়ে কাজ আমি যতটুকু রিপোর্ট আমরা পাচ্ছি বা দেখছি কাজ হচ্ছে, যাতে ভবিষ্যতে এই যে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা তার যাতে পুনরাবৃত্তি যাতে না হয়, একটা শৃঙ্খলার মধ্যে যাতে সেটি আসে। তো সবার আগে যে উদ্যোগটা ইতিবাচক উদ্যোগ যেটি দেখলাম, কেন্দ্রীয় ব্যাংকের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর, এবং সেটা যাতে সঠিক প্রয়োগ করতে পারে, শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান হলেই হবে না, কাগজে কলমে হলে হবে না, সেটি যাতে আবার সঠিক প্রয়োগ এবং সত্যিকারের যাতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হয়, জনগণের স্বার্থ যাতে রক্ষা করা হয়, তার রিফ্লেকশনটা আমরা আসলে দেখতে চাই, সেরকমই এক কার্যকর উদ্যোগ আসলে যাতে থাকে। না, জনাব আবু ইউসুফ, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই যে এখন তো একটি পরিবর্তিত সরকার, এবং 5 আগস্টের পরে আসলে মানুষের যে প্রত্যাশার জায়গাটি, বিশেষ করে আর্থিক খাতে যে অনিয়ম বিশৃঙ্খলা ছিল সেগুলো সংস্কারের জন্য একটি উদ্যোগ নিয়েছে সরকার, এবং সেটি কিন্তু চলমান। যদি সংক্ষেপে বলতেন যে এই সংস্কারের কার্যক্রম নিয়ে আমরা এখন পর্যন্ত কতটুকু সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পেরেছি? আসলে আর্থিক খাতের কথা যদি বলেন, তারপরে সেটি আমরা দেখছি যে আসলে এটি আমি মনে করি যে যতটুকু উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার একটা রিফ্লেকশন কিন্তু একটা ইতিবাচক ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা ভিজিবল ইগুলো দেখতে পাচ্ছি। কারণ অনেকগুলো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসছে অনেকগুলো কমিশন করা হয়েছে, অনেকগুলো কমিশনের রিপোর্ট, অর্থাৎ এমন একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে, আমি মনে করি এগুলো হচ্ছে একটা বেসলাইন ইনফরমেশন ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবে তারা যাতে এই যে কাজগুলো করা হয়েছে, এই যে কমিশন করা হয়েছে, এটিকে কিন্তু আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে রাজনৈতিক সরকারের যেটি সামনে, তো সেই গভর্নমেন্ট যাতে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আসলে খুবই দরকার। আমরা জানি সেই আন্ডারস্ট্যান্ডিংটা যে কাজগুলো করা হচ্ছে সেগুলোকে যাতে সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া, আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আবার নতুন করে যাতে আবার কোনো কিছু শুরু না করতে হয়, অর্থাৎ এগুলোকে একটা বেস লাইন ধরে যাতে সামনের দিকে এই যে টাস্কফোর্সের রিপোর্ট বলেন, বিভিন্ন কমিশনের রিপোর্ট, এগুলো কিন্তু সব জায়গায় কিন্তু স্পষ্টভাবে জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করা আছে। এখন এই আইডেন্টিফিকেশনের পাশাপাশি সেটাকে আমাদের একটা রোড ম্যাপ করে যে দিতে হবে, একটা অ্যাকশন প্ল্যান আসলে খুব ইম্পর্টেন্ট, যেই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে যে তার একটা বাস্তবায়ন দেখবো, এবং একটা স্টেক হোল্ডার্স যে কার কি রোল, ব্যাংকগুলোর কি রোল, ব্যাংকের হিউম্যান রিসোর্স তাদের কি রোল, পরিচালনা পর্ষদের কি রোল, কেন্দ্রীয় ব্যাংকের কি রোল, এরকম স্টেক হোল্ডার্সদের কি কি ধরনের। জি জনাব আবু ইউসুফ, আমরা আপনার আলোচনার মধ্য দিয়ে আসলে যে বিষয়টি স্পষ্ট হলাম যে আসলে যে 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 বক্তব্য দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে আসলে রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া আর্থিক খাতের উন্নয়ন সম্ভব নয়, এবং এই
রাজনৈতিক বন্দোবস্ত হলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো বা এই আর্থিক উন্নয়নটা কিভাবে হবে তার প্রত্যেকটি ধাপ আপনি আসলে এখানে উল্লেখ করেছেন, বলার চেষ্টা করেছেন এবং আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন যে বিগত সরকারের যে অনিয়মগুলো ছিল আর্থিক খাতে, ব্যাংকিং খাতে, সেই অনিয়মের চিত্রটি কেমন ছিল এবং 5 আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা এখন সংস্কার করার জন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগের বিষয়গুলো এখন পর্যন্ত কি অবস্থানে এসেছে সব চিত্রটি আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। এর সাথে শেষ করছি আমাদের আজকের আলোচনা। আবার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-কে এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ শোনার জন্য। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিব এই মুহূর্তে শেয়ার বাজারের কী অবস্থা সেটি সরাসরি আমরা দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 3টি সূচকেই নিম্নমুখী, অর্থাৎ ডিএসসিএক্স ইন্ডেক্স সেটি মুহূর্তে 16 পয়েন্ট কমে অবস্থান করছে 5375 পয়েন্টে। ডিএসইএস ইন্ডেক্স সেটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 1168 পয়েন্টে এবং DS30 এটি অবস্থান 20 পয়েন্ট কমে অবস্থান করছে 2064 পয়েন্টে। আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 6,657 কোটি টাকা এবং শেয়ারের দাম কমেছে 185টি কোম্পানির এবং বেড়েছে 151টি কোম্পানির। এছাড়া অপরিবর্তিত আছে 61টি কোম্পানির শেয়ার বাজারের দাম। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের দরদাম। মুদ্রা বাজারে আমরা দেখতে পাচ্ছি আজকে এখন যে দামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হচ্ছে এবং বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো ক্রয় হচ্ছে 135 টাকায়, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 155 টাকায় ক্রয় করা হচ্ছে এবং বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সা এবং ক্রয় হচ্ছে 15 টাকা 50 পয়সায়। সৌদি রিয়াল ক্রয় হচ্ছে 30 টাকা এবং বিক্রি হচ্ছে 32 টাকায় এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় দাম এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক, জানাবো স্বর্ণের দরদাম। আজকের বাজারে স্বর্ণের দাম 22 ক্যারেটের স্বর্ণের দাম আছে 1,71,000 টাকা এবং 21 ক্যারেটের স্বর্ণের দাম আছে 1,63,000 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,40,000 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,16,000 টাকা। জানাবো রূপার দরদাম। রূপায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি রূপার দাম আজকে বাজারে রয়েছে 22 ক্যারেট সেটি 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,683 টাকা। 18 ক্যারেটের রূপার দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরির দাম আছে 1,726 টাকা। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। গত মৌসুমেও আলু ও বোরো ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষকরা এবার আমন ধানের চাষ নিয়ে শঙ্কায় পড়েছেন। তাদের আশঙ্কা মৌসুম শেষে ধানের দাম বেশি না হলে পথে বসতে হবে তাদের। তাই লাভের আশায় ঝুঁকি নিয়ে আমন ধান চাষ শুরু করেছেন জয়পুরহাটের কৃষকরা। কাঙ্ক্ষিত ফলনে লাভের আশ্বাস কৃষি বিভাগের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাম্পার ফলন হলেও গেল মৌসুমে আলু ও বোরো ধানের দাম না পেয়ে লোকসান হওয়ার আতঙ্ক কাটছে না জয়পুরহাটের কৃষকদের। ধানের দাম বেশি না হলে আবারও লোকসান হতে পারে এমন শঙ্কায় পড়েছেন তারা। এমনিতেই সার, কীটনাশক ও মজুরি সহ অন্যান্য উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে ধানের উৎপাদন খরচ। কোথায় যাব? আমরা যে উৎপাদন করে যে ফসলটা জান শেষ করে আমরা আবাদ করে ঘরে তুলতেছি, আমাদের দাম নেই। ঋণ করে আমরা গরু বাছুর যা ইত্যাদি ছিল ব্যাংক থেকে উঠাইছি, যাক এগুলা করে আমরা এই আবার ওয়া গাড়তেছি। যাক এই ধানের ফসল কি দাম যাবে বলা পারি না। এইবারেও যে আমরা ধানের দাম পাবো সেটা নিয়ে খুব উদ্বিগ্নের ভিতর আছি, কারণ এইবার যদি আমরা ধানের দাম না পাই তাহলে আমাদের একবারে লসের উপর লস হয়ে যাবে।
কাঙ্ক্ষিত ফলনে কৃষকরা এবার লাভবান হবেন এমন দাবি কৃষি বিভাগের এই কর্মকর্তার। কৃষক তাদের যে লাভবান হবে আশা করছি, কাঙ্ক্ষিত ফলন পাবে এবং তাদের এই রূপামন আবাদে যত ধরনের সহযোগিতা করা দরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সহযোগিতা করবে। জেলায় এবার ৬৯,৮৫০ হেক্টর জমি থেকে ২,২১,৫৩৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সজীব চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ইউরোপের সেনজেন ভিসার মতো এবার মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে ইউনিফাইড গালফ ট্যুরিস্ট ভিসা। উপসাগরীয় দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে এই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিজিসি। জানায়, এই উদ্যোগের লক্ষ্যে 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের 6 দেশের পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করা। ইউনিফাইড গালফ টুরিস্ট ভিসা পরিকল্পনা অনুমোদন পায় 2023 সালে। এখন চলছে পুরোদমে বাস্তবায়নের প্রস্তুতি। এই বছরের শেষ কিংবা 2026 সালের শুরুতে এই সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপের সেনজেন ভিসার মতো এটি দিয়ে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় এই 6 দেশের একটি থেকে আরেকটিতে যাওয়া যাবে বাড়তি ঝামেলা ছাড়াই। মূলত এই 6 দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে একক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। এই উদ্যোগ গালফ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই 6 দেশের পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। তবে এই ভিসা কত দিনের জন্য তা এখনো স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে এটি 30 থেকে 90 দিনের জন্য দেয়া হবে। বলা হচ্ছে, একসঙ্গে কয়েকটি দেশ ঘুরতে চাইলে এই ভিসা বেশ সাশ্রয়ী হবে। তবে এই ভিসা শুধুমাত্র পর্যটকদের দেয়া হবে। এই ভিসায় পাওয়া যাবে না চাকরি, থাকা যাবে না অনেক দিন। আসমাতুলি, নিউজ 24। বিশ্ব আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে পৌঁছেছে ইসলামাবাদ। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে একথা জানায়। বৈঠকে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন রুবিও। এ সময় তিনি বিশ্ব আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।